আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ঘন্টার পর ঘন্টা ধরে সাহস জোগানোর চেষ্টা করছিল আয়রা, কিন্তু এক অদ্ভুত ভয় বারবার তার বুকের মধ্যে ঢেউ তুলে যাচ্ছিল। সেই ভয়টাকে হার মানে অবশেষে সায়নের সামনে এসে দাঁড়িয়ে তবু কাঁপা কাঁপা গলায় বলল, আপনাকে একটা ধন্যবাদ দিতে অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছি না। এখনও ভীষণ ভয় লাগে আপনাকে। আপনি যদি একটু নরম সুরে কথা বলতেন আমার সাথে। আমি আপনার উচ্চস্বরের ধমকানি সহ্য করতে পারি না, আমার হাত দুর্বল হয়ে যায়। সায়ন খানিকক্ষণ চুপ থেকে তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, এখন তো সামনে এসে দাঁড়িয়েছিস, হাত কি এখন তো শক্তিশালী হয়ে গেছে? আয়রা মুচকি হেসে বলল, আপাতত শক্তিশালী আছে, কারণ অনেকক্ষণ ধরে একটা সাহস জুগিয়ে আপনার রুমে আসতে হলো। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। ঘরের কোনায় বসে থাকা সায়ন তখনও চুপচাপ নিজের কাজে ডুবেছিল। সে একবার আয়রার দিকে তাকালো না, প্রতি উত্তরে কিছু বলল না। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু নিঃশব্দ লিপিবদ্ধ। হঠাৎ আয়রা চোখে পড়ে সায়নের হাতে ব্যান্ডেজ। তার চোখ বিস্ময় ছানাবড়া হয়ে গেল। কি হয়েছে হাতে আপনার? কিভাবে হলো? কখন হলো? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চায় সে। সায়ন ধীরে ধীরে তার হাতটা একটু উপরে তুলে, তার চোখে এখনো তাড়াহুড়া নেই, মুখে মুখে কোনো ব্যথা ছাপও নাই, শুধু ঠান্ডা গলায় বলে, জানি না, হয়েছে হয়তো কখনো। আজব মানুষ তো আপনি। কখন হলো, কিভাবে হলো, কিছুই জানেন না? এত অন্যমনস্ক কেন? আয়রার কণ্ঠ ছিল বিস্ময়ের ছায়া, চিন্তার রেখা আর খানিকটা অভিমান। সায়ন এবার রাগ দেখে হুঙ্কার করে উঠল, যা বলতে এসেছিস তাড়াতাড়ি বলে যা। রুমে ঢোকার পারমিশন দিয়েছে মানে এই না যে উল্টোপাল্টা প্রশ্ন করবি। তার কণ্ঠে যেন ঠান্ডা আগুন। কথাগুলো শোনার পর যেন কানের তালা তালা লেগে গেল আয়রার। এতক্ষণ হুঁশ ফিরল তার। এই যে সে রাগী বদমাইশ খাটা সায়ন, যাকে ভুল করে বন্ধু ভেবে মনের সুখের গল্প করতে চাচ্ছিল সে, ফিস ফিসে নিজে বলে উঠল, তুই এমন কেন আয়রা? একটু ভালো ব্যবহার দেখলে সবাইকে বন্ধু ভেবে বসিস, আর তার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করিস কেন? তুই এমন বোকা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে, চোখে মুখে অপরাধবোধ। মনে মনে নিজেকে গালি দিতে দিতে বলল, তোরাগের সাথে আমার বিয়েটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনি ছাড়া হয়তো এই বিয়েটা আর কখনো হবো না। সায়ন একটু থেমে গেল, চোখ নামিয়ে বলল, এখনো থ্যাংক ইউ দেওয়ার কি আছে? বিয়ে তো তোর সেই দিন মাঝখানে যদি আমি না আসতাম। একটু বিরতি নিয়ে আবার বলল, আমার কারণে তাদের বাসরটা দেরি হয়ে গেল, তাই না? সায়নের এমন উত্তর শুনে আয়রার মুখ লজ্জায় লাল হয়ে গেল। অপ্রত্যাশিতভাবে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। সায়ন এতক্ষণে প্রথমবারের মতো আয়রার দিকে তাকালো সেই চিরচেনা ঠান্ডা চোখে, যেখানে মিশে থাকা এক অদ্ভুত গম্ভীর লজ্জা মিশ্রিত। আয়রার মুখখানি দেখে সায়নের মনে হলো, এমন দৃশ্য যদি বারবার দেখতে পেতাম। চোখ নামিয়ে রাখা মেয়েটার গাল লাল টুকটুকে হয়ে উঠেছে, আর সেই লাজুক অভিব্যক্তির মাঝে এক অপরাধবোধ কোমলতা ছড়িয়ে আছে। তুই তো বরাবরই খুব ভালো করে বকা দিতে পারিস, তাই ধন্যবাদ না দিয়ে বরং একটা ঝাড়ি দিয়ে দে। ইচ্ছা মতো বকা দে। কেন আমি তোদের মাঝে হঠাৎ চলে এলাম? আয়রা সাহস করে লজ্জাকে পাশ কাটিয়ে নরম গলায় বলল, তারপরও আপনি তো নতুন করে আবার সব কিছু সাজিয়ে দিচ্ছেন, সব আয়োজন করছেন নিখুঁতভাবে, সেজন্য আপনাকে একটা ধন্যবাদ প্রাপ্য। আয়রা এবার চুপ। তার চোখের কোণে ভেসে উঠল কিছু না বলা কথা। ভেতর এক অজানা স্রোত যেন শব্দের বদলে নীরবতা বয়ে নিয়ে গেল। তারপর নিঃশব্দে বলল, ধন্যবাদ দিয়ে আমি কি করব আয়রা? এক মুহূর্ত থেমে সে আবার বলল, ধন্যবাদ ছোঁয়া যায় না, না খাওয়া যায়, না গন্ধ আছে, না স্বাদ। এমন কিছু দে যা আমাকে মনে তৃপ্তি দিবে, যা আমি আনন্দের সঙ্গে ভোগ করতে পারবো, যা আমার মস্তিষ্কে আলোড়ন তুলবে, যা ঘ্রাণ আমার নাকে কোনোভাবে আটকে থাকবে। একবার নয়, দুইবার নয়, 1000বার খেলেও মন ভরবে না। আয়রা থমকে গেল। কানে কি সে ভুল শুনলো? সে একটু নার্ভাস হয়ে হেসে বলল, কি সে জিনিসটা? আমি তো বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। সায়নের ঠোঁটের কোণে তখন এক চিলতে রহস্যময় হাসি, চোখে যেন এক গভীর খেলা। সায়ন একবার আয়রার একদম কাছে চলে এলো। তার ঠান্ডা চোখ দিয়ে আয়রার চোখের মধ্যে গেঁথে গেছে যেন কোনো রহস্যময় দৃশ্যের অংশ। সোজা সাপটা গলায় একটু নরম হয়ে বলল, ভাবতে থাক, একদম গভীরভাবে ভাববি কিন্তু। আয়রা মনে মনে ভাবতে লাগলো, যেহেতু খাওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বললো, তাহলে তার ফেভারিট কোন ডিশ হতে পারে। আয়রা এই চিন্তা করতে করতে অপ্রত্যাশিতভাবে বলে উঠল, আমি আপনাকে তেমন কিছু খাওয়াবো, আপনার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করবে, যা আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। আমি আসছি। কিছুক্ষণ পরে এই বলে আয়রা তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে চলে গেল। সায়ন আয়রার কথাগুলো শুনে হাসি চেপে রাখতে পারল না। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ভাসল, যেন কোনো গোপন আনন্দ যা সে প্রকাশ করতে চায় না, কিন্তু গাঢ় ইঙ্গিত দিয়ে যায়। এত বড় মেয়ে হয়ে এখনো তার মাথায় বাচ্চাদের মতো চিন্তা ভাবনা, অথচ সে নাকি ভালোবেসে বিয়ে করছে। সে কি ভালোবাসা বুঝে? আচ্ছা, সে যখন তোরাগের সঙ্গে বাসর করবে, প্রবেশ করবে, তখন কি সে তাকে ধন্যবাদ দেবে? আপনার জন্য বাসর করতে পারছি, থ্যাংক ইউ সায়ন ভাইয়া। সায়ন মুচকি হাসি দিয়ে এক মুহূর্তের জন্য যেন নিজের মধ্যে হারিয়ে গেল। তার চোখ দুটো একদম মলিন হয়ে উঠল, যেন অতীত কোনো স্মৃতি তাকে পেয়ে বসেছে। সে কিছু ভাবছিল, কিন্তু তার ভাবনার দিকপাত ছিল অস্থির। হঠাৎ সে ভাবল, এই ছোট আয়রাকে কত বড় হয়ে গেল যে তাকে বিয়েও দিতে হচ্ছে।
মেহেরজান বেগম, রাহিনুল বেগম আর দুইজন অভিজ্ঞ রাঁধুনি, সবাই ব্যস্ত দুপুরে খাবার তৈরিতে। হাঁড়ি ঢাকনা খুলে মশলা ঠিক আছে কিনা দেখে, ডাল ঘেটে ঘেটে কেমন হয়েছে দেখে নেওয়া। এসব করছে মেহেরজান বেগম। ঠিক তখনই আয়রা আস্তে করে রান্নাঘরে পা রাখে। কিছু বলতে গিয়ে থেমে যায় সে, ভিতরে যেন এক দ্বিধা কাজ করছে। মেহেরজান বেগম চোখ শুরু করে তাকায়, কি ব্যাপার, কি বলবি? আয়রা ধীরে ধীরে মাথা নাড়ে। মানে দাদি, সায়ন ভাইয়ের ফেভারিট খাবারটা কি জানো তুমি? প্রশ্নটা শুনে দাদি কপালে ভাঁজ ফেললেন। হঠাৎ সায়নের খাবার নিয়ে আগ্রহ কেন তোর? আয়রা মাথা নিচু করে হেসে ফেলল। এমনি বলো না দাদি, প্লিজ। দাদি এখনো ধীরে বলে ওঠেন, ভুনা খিচুড়ি, সাথে গরুর মাংসের কালো ভুনা, হাঁসের মাংসের কালিয়া, চিংড়ি মাছের ভর্তা আর জলপাইয়ের আচার। সায়নের মা এই রেসিপিগুলো সাধারণত বানাতো, তখন দেখেছি সায়ন খেত হাত চাটতো রীতিমতো। ঠিক সেই মুহূর্তে নেহা এসে পড়লো রান্নাঘরে। ভুনা খিচুড়ি সায়নের ফেভারিট? আরে এই তো খাবারগুলো একদম পছন্দ করে না। আম্মু কতবার বানিয়ে দিয়েছে, কিন্তু সে তো মুখেই নেয়নি। দাদি হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সায়নের মায়ের হাতে সে খাবার খেতে খেতে ভালোবাসতো। ওর মা চলে যাওয়ার পর আর হয়তো এই খাবারগুলোর উপর আগ্রহ নেই তার। হয়তো মায়ের স্মৃতি তাকে অনেক বেশি ব্যথা দেয়, তার মুখে দেয় না। আয়রার চোখে তখন কেমন যেন এক ঝিলিক। সে ফিসফিসে বলে, পেয়ে গেছি আইডিয়া, পেয়ে গেছি। আজ ওনাকে ঠিক ওনার প্রিয় খাবারগুলো বানিয়ে খাওয়াবো। হয়তো অনেকদিন পর খুশি হয়ে খাবেন। এবার আয়রা একদম চিৎকার করে বলল, নেহা আপু, তুমি আমাকে হেল্প করবে একটু রান্নার নাই? নেহা এক গলায় হেসে উঠল, কিন্তু আমি তো রান্না পারি না জাইরা। আয়রা মুখ গুমরা হয়ে যায়, আমিও তো পারি না। হঠাৎ নেহার মাঝে বুদ্ধি ছলকে ওঠে। নেহা বলে, এক কাজ করি, ইউটিউবে দেখে দেখে ট্রাই করি, না হয় যদি ভালোও না হয় তবু চেষ্টা তো করাই যায়। হঠাৎ পাশ থেকে সায়রা বলে ওঠে, বাহ, আমাদের কথা দেখি মনে নেই তোমাদের। তোমরা সব প্ল্যান আমাদের বাদ দিয়েই করো, আমরা তো হেল্প করতে পারি। সবাই হেসে ওঠে। আয়রা চঞ্চল কণ্ঠে বলে, ওকে, তাহলে ডিসিশন ফাইনাল। আজ সবাই মিলে সায়ন ভাইয়ের জন্য বানাবো তার হারিয়ে যাওয়া শৈশবের প্রিয় খাবার, ভুনা খিচুড়ি, গরুর মাংসের কালা ভুনা, হাঁসের কালিয়া, চিংড়ি মাছের ভর্তা আর জলপাইয়ের আচার। নেহা হঠাৎ বলে ওঠে, আচ্ছা, আজ হঠাৎ সায়ন তার ফেভারিট রান্না খাওয়াতে চাইছ, ব্যাপারটা কি বলো তো? আয়রা হেসে উঠল, বলল, আসলে আমার আর তুরাগের বিয়েটা উনি এমন ধুমধাম করে আয়োজন করছেন, তাই ভাবলাম ওনাকে একটু ধন্যবাদ জানাই। গিয়েও ছিলাম, কিন্তু উনি বললেন শুধু ধন্যবাদ দিলে হবে না, এমন কিছু খাওয়াতে হবে যাতে একবার নয় বারবার তার খেতে ইচ্ছে করে। তাই এই আইডিয়া মাথায় এলো। বলো না আইডিয়াটা কেমন? নেহা মধু হেসে বলল, সুন্দর তো বটেই, বরং দারুণও। তবে? আয়রা কৌতূহলভাবে জিজ্ঞেস করলো, তবে কি আপু? নেহা চোখে একরাশ রহস্য নিয়ে বলল, না না, কিছু না, চলো শুরু করি রান্না বান্না। আয়রা আর নেহা তাদের ওড়নার কোমরে পেঁচিয়ে রান্না মন দিল। অন্যদিকে সায়রা আর নায়রাও বসে নেই। তারা দুইজনও কোমর বেঁধে কাজে লেগে গেল। হঠাৎ নায়রার চোখ গেল একটু দূরে, দেখে বদমাইশগুলো দুই ভাই নিবিড় আর নেহাল তাদের দিকে তাকিয়ে ভিডিও করছে। নায়রা চট করে সায়রাকে টোকা দিয়ে বলল, আপু দেখো না, ওনারা আমাদের ভিডিও করছে, না হলে পিক তুলছে। সায়রা রেগে গিয়ে গর্জে উঠল, আজ এদের এক কড়া শাসন দিতে হবে। কিছু না বলে মাথায় উঠে গেছে বদমাইশ দুটো। এই বলে সে সোজা গিয়ে নেহাকে ডেকে বলল, আপু, আপনার ভাই দুজন একবার ভালো করে বোঝান, আমাদের দুই বোনকে বরাবর বিরক্ত যেন না করে, তা না হলে সায়ন ভাইয়াকে দিয়ে কিন্তু পিটন খাওয়াই নিব। নেহা অবাক হয়ে বলল, ওরা আবার কি করলো? তোমাদের সঙ্গে আবার দুষ্টুমি করেছে? নায়রা কিছুটা ক্ষুব্ধ গলায় বলল, হ্যাঁ আপু, আমরা যেখানে যাই ওনারা আমাদের পিছন পিছন হাজির। ছাদে গেলে সেখানে, গার্ডেনে গেলে সেখানেও, আজ আবার আমাদের পিক তুলতেছে। নেহার আগে ফুসতে ফুসতে সোজা এগিয়ে এলো নিবিড় আর নেহালের দিকে। হ্যাঁ ঠিকই, তাদের হাতে মোবাইল। নেহা গিয়ে এক ঝটকায় ফোন টেনে নিয়ে গ্যালারি চেক করতে লাগলো। কি হয়েছে আপু, কি দেখছিস সেভাবে? নিবিড় কাপা গলায় বলল। নেহা চোখ গরম করে বলল, তোরা কি সায়রা আর নায়রাকে বিরক্ত করিস? এখন আবার ওদের নাকি পিক তুলছিস? নিবিড় কাজ ঝাঁকিয়ে বলল, একদম না, ছিছি, কি বলছো আপু, আমরা তো আমাদের পিক তুলছি, এই দেখো। দেখাতে লাগলো নিজেদের তোলা কিছু পোজ। নেহালে এবার কলা গলায় বলল, দুনিয়া কি মেয়ের অভাব নাকি তাদের পিক তুলবে আমাদের তুলতে হবে? তারা কি এতই সুন্দরী? নেহা তখন মুখ কুচকে বলল, আর যদি কখনো ওদের আশেপাশে ঘোরাফেরা করতে দেখি তোদের কানের গুঁড়া ছিঁড়ে দেবে একদম। এই কথাটা আব্বু আম্মু শুনলে ভীষণ খারাপ হয়ে যাবে, আর সায়ন শুনলে তো কি করবে জানিসই তো। এই বলে নেহা গট গট করে ফিস ফিস করে রান্নাঘরে গিয়ে বলল, তোমাদের ভুল ধারণা ছিল, ওরা নিজেদের ছবি তুলছিল, তোমাদের না। আর ওদের বলে দিয়েছি বিরক্ত করবে না কখনো। এদিকে নেহা মুখটা একটু ঘুরিয়ে নিচে গলায় নির্বিড় করে বলল, ভাইয়া তুই কিভাবে টের পালি আপু যে আসতেছে? নিবিড় ঠোঁটের কোণে এক পাশে রহস্য হাসি টেনে বলল, আমি জানি ওরা ঠিকই গিয়ে আপুকে বলবে, এই জন্য আগে সব ডিবি ড্রাইভ করে রেখে দিয়েছি। গ্যালারি যা ছিল একটাও রাখিনি, ডিলিট করে দিয়েছি আগেই। নেহা এবার একটু বিরক্ত ভঙ্গিতে বলল, এই বিডি যে রাগে গরম, তাদের লাইনে আনা এত সহজ হবে না ভাই, মনে হয় দুইটারই তেজ একটু বেশি। নিবিড় মুচকি হেসে চোখ টিপে বলল, হবে হবে, ওয়েট কর অ্যান্ড সি। তেজ যত বেশি হবে ওদের ভাঙানো মজাটাও তত বেশি হবে।
আলতাফ চৌধুরী আর তার ছেলে আলিফ তুরাক আর আয়রার বিয়ে নিয়ে কিছুতেই মন শান্ত রাখতে পারছে না। একসময় তুরাককে তারা দেখেছিল ভবিষ্যতের আইডিয়াল জামাই হিসেবে, যার টাকা, প্রভাব আর পরিবার নাম করা দেখে মনে হয়েছিল এই ছেলেটা তাদের মেয়ের জন্য পারফেক্ট। তখন তাদের চোখ তুরাক ছিল শ্রেষ্ঠ পাত্র, এটা নিয়ে বিন্দু মাত্র দ্বিধা করেনি কেউ। কিন্তু সময় বদলেছে। সামনে দাঁড়িয়ে আজ সায়ন, নিজস্ব কোম্পানির প্রতিষ্ঠাতা, বুদ্ধিদীপ্ত ব্যবসায়ী, চৌধুরী গ্রুপের গুরুত্বপূর্ণ অংশীদার। সায়নের মতো প্রতিষ্ঠিত, মার্জিত, অসম্মানিত একজন মানুষ এখনও দেশের শীর্ষ পর্যায়ে এক নাম। ঢাকায় একাধিক অভিজাত ফ্ল্যাট, গ্যারেজ ভর্তি বিলাসবহুল গাড়ি, নিজের ব্র্যান্ডের মর্যাদা, সব মিলিয়ে সে যেন হেঁটে বেড়ায় এক সফলতার সংজ্ঞা। আলিফ পাশে বসে কফির কাপ নেড়ে বলল, বাবা, আয়রার বিয়েটা কি আটকানো সম্ভব না? আলতাফ চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, সব সম্ভব। রাজনীতিতে যেমন শেষ করা বলে কিছু নেই, তেমনও সম্পর্কেও না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে, শুধু বুঝে নাও, ঠান্ডা মাথায় চাল দিতে হবে। বাপ ছেলের চোখে এখন একটাই লক্ষ্য, এই বিয়েটা থামাতে হবে। আলিফ ঠান্ডা গলায় এবার ঠোঁট বাঁকিয়ে বলল, এই বিয়ে আমি যে করে হোক ভাঙব। কিন্তু প্রশ্ন হলো, সায়নকে এত সহজে গলায় দড়ি পড়বে? আমাদের তো মনে হয় কখনো রাজি হবে না। সে তো আমাদের পরম শত্রু ভাবে আর আমাদেরকে ঘৃণার চোখে দেখে। এই যে আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছে, এই দয়াটুকু কি আমাদের জন্য যথেষ্ট না? আলতাফ চৌধুরীর চোখ জ্বলছিল আগুনে আর কণ্ঠটা নেমে এসেছিল একেবারে বরফ ঠান্ডা হয়ে। না আলিফ, যথেষ্ট না। আমি শুধু মাথা গুছতে বাঁচতে চাই না, আমি আবার আমার হারানো রাজত্ব ফিরে পেতে চাই। সম্মান, প্রভাব, আধিপত্য যা ছিল সব কিছু আমি আবার ফেরত চাই। চৌধুরী মহলে চেয়ারে বসা অধিকার। আর সেটা তখনই সম্ভব যখন আয়রা সায়নের জীবনে ঢুকবে আর তার ঘরে তার পাশে বউ হিসেবে থাকবে। আরিফ নীরবে শুনছিল। আলতাফ এবার আরও ঝাঁঝালো সুরে বলল, সায়নের কাছে আমাদের পৌঁছানো তাছাড়া অসম্ভব ব্যাপার, কারণ সে অনেক দূরে গিয়েছে আমাদের থেকে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভুল কোটে হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।